আসসালামু আলাইকুম, আমি রেদবান আহমেদ, একজন গর্বিত বাংলাদেশি। আজকে আমি একজন বাংলাদেশি হিসেবে ভিডিও বানাচ্ছি এবং সকল বাংলাদেশিদের উচিত এই ভিডিওটি দেখা। ভারতের কেন উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া তা নিয়ে এই ভিডিওটি। প্রথম কারণটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় নিরীহ বাঙালিদের ক্ষতিগ্রস্ত হওয়া। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই ভূমিকার পেছনে তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক অনেক কারণ ছিল, তা আমরা সবাই বুঝতে পারি এবং বাংলাদেশিরা তা অনেক কৃতজ্ঞতার চিত্তে স্মরণও করি বটে। তবে কিছু ক্ষেত্রে নিরীহ বাঙালিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর। চট্টগ্রাম এবং খুলনায় ভারতীয় বাহিনীর অভিযানের কারণে বাঙালিদের ক্ষতি অনেক পরিমাণে বেড়ে যায়। যেমন চট্টগ্রামের রাউজান এলাকায় ভারতীয় সেনাবাহিনীর কিছু অপারেশন ছিল, যেখানে সঠিক সমন্বয় সতর্কতার অভাবে নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারায়। এসব ঘটনার জন্য ভারতের নৈতিক ও কূটনৈতিক দায়িত্ব রয়েছে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার, যেই ক্ষমা তারা আজ অবধি কখনো চায়নি। আমাদের ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধ লাভের পরেও এই পর্যন্ত বিভিন্ন ধরনের ক্ষতির প্রভাব কিভাবে দীর্ঘমেয়াদী হতে পারে তা আমরা সচক্ষে বিভিন্ন সময় দেখতে পেরেছি। এ কারণে ভারতের উচিত এই ঘটনাগুলোকে জনসম্মুখে এনে দুঃখ প্রকাশ করা, যাতে ভারতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে নিজেরাও দূরে থাকে এবং অন্যদেরকেও সতর্কিত করতে পারে। তিস্তা নদীর পানি বন্টন সমস্যার প্রভাব। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশ পর্যাপ্ত পানি পায় না, যা আমাদের কৃষিখাতের জন্য অত্যন্ত মারাত্মক সমস্যা তৈরি করে। আবার বর্ষার সময় ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয়, যার ফলে আমাদের দেশে বন্যা দেখা যায়। বর্তমানে ফেনী, নোয়াখালী, চিটাগাং তার একটি অন্যতম উদাহরণ। 2010 সালে দুই দেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টনের একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তা এখনও কার্যকর হয়নি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানি প্রবাহ কমে 80% লোপ পায়। এই সংকট সমাধানে ভারতের আন্তরিক সহযোগিতা কখনোই বাংলাদেশ দেখেনি, অর্থাৎ এই কারণেও তাদের ক্ষমা চাওয়া উচিত, কারণ এই সমস্যার জন্য তারা সরাসরি দায়ী। ফারাক্কাবাদ ও গঙ্গা নদীর পানি বন্টন। বাংলাদেশের আরেকটি প্রধান সমস্যা হলো এই ফারাক্কাবাদ। 1975 সালে ভারত গঙ্গা নদীর পানি ধরে রাখার জন্য ফারাক্কাবাদ নির্মাণ করে। এর প্রধান উদ্দেশ্য ছিল হুগলি নদীর নাব্যতা বজায় রাখা, কিন্তু এর ফলে বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতির সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে বাংলাদেশের পর্যাপ্ত গঙ্গার পানি পায় না, যার ফলে বাংলাদেশের কৃষি, মৎস্য এবং পরিবেশ নেতিবাচকভাবে প্রভাবিত হয়। আবার বর্ষার সময় যখন ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয়, তখন বাংলাদেশে বন্যা দেখা যায়, যা গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষতি সাধন করে, মানুষকে বাস্তুহারা করে, তাদের ঘরভিটা ভেঙে চুরে নিয়ে যায়। উদাহরণস্বরূপ 1988 সালের বন্যায় বাংলাদেশের 55% এলাকা পানিতে তলিয়ে যায়, যার মধ্যে অধিকাংশ ক্ষতির কারণ ছিল ভারতের অতিরিক্ত পানি প্রবাহ। এসব কারণে ভারতের উচিত আমাদের প্রতি তাদের দায়িত্ব পালন করা এবং তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। 3 বিঘা করিডোর এবং সীমান্ত বিরোধ। 3 বিঘা করিডোর নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 1992 সালে ভারত 3 বিঘা জমি বাংলাদেশকে লিজ দেয়, যা মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপন করে। তবে এই লিজের অনির্দিষ্ট প্রকৃতির কারণে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে। ভারতের উচিত তাদের দায়িত্ব স্বীকার করা এবং বাংলাদেশের কাছে এই সমস্ত সীমান্ত বিরোধ এবং কূটনৈতিক সমস্যার জন্য ক্ষমা চাওয়া। সীমান্তে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। 2001 সাল থেকে 2011 সালের মধ্যে বিএসএফ এর গুলিতে প্রায় 1000-এর বেশি বাংলাদেশি নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এ ধরনের হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করার পরেও ভারত কিন্তু কখনো থেমে থাকেনি এবং বাংলাদেশের থেকে তাদের এই কুনজর সরায়নি। এসব হত্যাকাণ্ডের অধিকাংশ ক্ষেত্রেই নিরীহ সাধারণ মানুষ শিকার হয়েছে, যারা সীমান্তের কাছাকাছি বসবাস করে। বিএসএফ এর এই নিষ্ঠুর নীতি এবং শুট টু কিল কৌশলের কারণে বহু নিরীহ জীবনযাপন করা মানুষ মৃত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছে এ ধরনের হত্যাকাণ্ড কমানোর জন্য, কিন্তু বাস্তবতা হলো এখনো এই ঘটনা ঘটেই চলেছে এবং কনসিস্টেন্সি বজায় রেখে ধারাবাহিকভাবে চালাচ্ছে তারা এই হত্যাযজ্ঞ। আমাদের দেশের নাগরিকদের জীবন রক্ষা করা আমাদের রাষ্ট্রের প্রথম দায়িত্ব।
ভারতের উচিত এই নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, যাতে নিরীহ জীবনহানি না ঘটে। ভারত তার দেশের জন্য সবসময় কাজ করেছে, বাংলাদেশের উচিত অবশ্যই বাংলাদেশের স্বার্থে সবসময় কাজ করা। তার কারণে ভারত কি মনে করবে, মায়ানমার কি মনে করবে, এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই বিষয় থেকে বের হতে গিয়ে আমরা যেন অ্যাগ্রেসিভ ওয়ে অবলম্বন না করি। আমরা যেন ঠিক ভারত যা করে আমাদেরকে নিষ্পেষিত করতে চেষ্টা করছে, তেমনই বাংলাদেশকে ভারতের মতোই তৈরি করে না ফেলি। আমরা যেন একটা রোল মডেল হয়ে যে দাঁড়াতে পারি। বাঙালি জাতি বাংলাদেশিদেরকে মানুষ শান্তির প্রতীক হিসেবে দেখবে। যেহেতু আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সেহেতু আমাদেরকে ইসলামকে রিপ্রেজেন্ট করার মতো মানসিকতা রাখতে হবে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে সত্য কথা বলতে হবে, আমাদের মিথ্যা এড়িয়ে চলতে হবে, আমাদেরকে মিথ্যা কোনো প্রচারণা থেকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে সব সময় যে কোনো তথ্য ছড়ানোর আগে সেই বিষয়টিকে পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে ছড়াতে হবে, যাতে করে আমরা আমাদের দেশের মানুষকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি এবং মানুষের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ এবং রিভেঞ্জ নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার মতো একটি জাতি তৈরি করে দেখাতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রিয় দর্শক, আমরা গর্বিত বাংলাদেশি জাতি, আমরা বাঙালি। আমাদের জাতীয় স্বার্থ এবং মর্যাদা সবসময় আমাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দিন।